গন্ডগোল হবে না। আসলে আগেরবার মাঝপথে ট্রাকের চাকা পাংচার হওয়ায় একটু লেট হয়েছিল, কিন্তু এবার মাল টাইমে পৌঁছে যাবে দাদা। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, সময় মতো চলে যাবে। না না, একদম একদম একদম। হ্যাঁ, আপনি ভরসা রাখুন, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিছু বলবেন? এটা মাতারা ট্রাক সাপ্লাই তো? বাইরে বোর্ডে তো তাই লেখা আছে, দেখেননি? যাই হোক, এটা মাতারা ট্রাক সাপ্লাই, বলুন। আহ, আমার কিছু জিনিস বর্ধমানে পাঠানোর দরকার, সেই জন্যই এসেছিলাম। আচ্ছা আচ্ছা, বসুন। ধন্যবাদ। তা কি মাল যাবে? এই বাড়ির কিছু পুরনো আসবাবপত্র, টেবিল, চেয়ার, আলমারি। হ্যাঁ, হয়ে যাবে। কবে লাগবে? আহ, কাল সন্ধ্যায়। সন্ধ্যায়? সে কি সন্ধ্যায় কেন? বনগাঁ থেকে বর্ধমান, তা 6-7 ঘন্টা তো লাগবেই। সকাল সকাল বেরোলে ভালো হয় না? না 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 না, সকালে গেলে হবে না। অনেকগুলো জিনিস কাল সকাল থেকে সেগুলো ঘরের বাইরে বার করে গোছাতেই একবেলা লেগে যাবে। আপনি কাল ঠিক সন্ধে 6টা নাগাদ ট্রাক পাঠিয়ে দেবেন। ঠিক আছে, হয়ে যাবে। ঠিকানাটা বলুন। এই নিন আপনার অ্যাডভান্স, বাকিটা মাল লোড হয়ে গেলে ট্রাক ড্রাইভারকে দিয়ে দেব। চলি। হ্যাঁ, তোমার কত দূর? এই তো বসিরহাটে ট্রাক খালি করে ফিরছি। বলো। কাল সন্ধ্যায় বর্ধমানে ট্রিপ আছে, বিকেলের মধ্যে ট্রাক লাগিয়ে দেবে। অনেকগুলো মাল লোড করতে সময় লাগবে। অফিসে এসে ঠিকানাটা নিয়ে যেও। বাহ, তোমাদের পাঞ্চুয়ালিটি আছে বলতে হবে। নাও, আমরা সব বাইরে গুছিয়েই রেখেছি। এরা দুজন তোমাকে এগুলো ট্রাকে তুলতে সাহায্য করবে। আর হ্যাঁ, ওই যে আলমারিটা দেখছো, ওটা খুব সাবধানে তুলবে আর সাবধানে নামাবে। আপনাকে চিন্তা করতে হবে না। চিন্তা তো একটু থেকেই যায়। যাই হোক, নিজের খেয়াল রেখো। ট্রাক লোড করে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। অনেকটা রাস্তা যেতে হবে। সেই বর্ধমান কি এখানে? সারা রাত গাড়ি চালাতে হবে। রাত 10টা নাগাদ একটা পরিচিত ধাবায় গাড়ি দাঁড় করালাম রাতের খাবার খাবার জন্য। ধাবার মালিক আমাকে দেখে বলল, আরে ওস্তাদ, খবর কি? কোথায় চললে? এই যাব বর্ধমান। দাও, ঝমাঝম একটা মিল দাও। ধাবায় খাওয়া সেরে আবার রওনা হলাম। প্রায় 2 ঘন্টা কেটে গেল। রাত যখন 12টা বাজে, হঠাৎ গাড়ির পেছনে জিনিসপত্রগুলোর মধ্যে কেমন একটা ঠোকাঠুকির শব্দ শুনতে পেলাম। ভাবলাম, বাঁধনের দড়ি কি আলগা হয়ে গেল? টাইট করেই তো বেঁধেছিলাম। না, নেমে একবার দেখা দরকার। গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখলাম সব ঠিকঠাকই আছে। ভাবলাম হয়তো খারাপ রাস্তা থাকায় গাড়ির ঝাঁকুনিতে ওরকম আওয়াজ হচ্ছে। আবার গিয়ে গাড়িতে বসলাম। বেশ কিছুক্ষণ ঠিকঠাক চলবার পর আবার সেই শব্দটা হতে থাকলো, কিন্তু এবার আর গাড়ি থামালাম না। ভাবলাম ভালো রাস্তায় পড়লে ঠিক হয়ে যাবে। কিন্তু এর পরেই শোনা গেল, আমাকে মুক্তি দাও, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে মুক্ত করে দাও। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এই কার কণ্ঠস্বর? এই কণ্ঠস্বর কি আমার ট্রাকের ভেতর থেকে আসছে? কিন্তু তা কি করে সম্ভব? আর কিসের থেকে সে মুক্তি চাইছে? দরজা ধাক্কা দেবার মতো শব্দটা এবারে আরো জোরালো হলো। বেশ কিছুক্ষণ এক নাগাড়ে হতে হতে সেটা থেমে গেল। আমি কি করব বুঝে উঠতে না পেরে গাড়ির ব্রেকে পা দিলাম। ভয়ে আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে আসলো। ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ালাম। সব মাল ঠিকঠাকই আছে। কোথায়? এখানে তো কেউ নেই। মনের ভুলই হবে হয়তো। শুধু লক্ষ্য করলাম আলমারিটা রাস্তার ঝাঁকুনিতে খুলে গেছে। অনেক দিনের পুরনো কাঠের আলমারি, তালাগুলো হয়তো অত মজবুত নয়। সেটাকে বন্ধ করে আবার ট্রাক স্টার্ট করলাম। অন্ধকার রাস্তা, হেডলাইটের লালচে আলোটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি চালাতে হচ্ছে সামনে সজাগ চোখ রেখে। সেই জন্যই বোধহয় এতক্ষণ পাশের সিটটার দিকে নজর পড়েনি। আচমকা সেই দিকে চোখ পড়তেই ভয়ে আঁতকে উঠলাম।
আমার পাশের সিটে বসে আছে একটা মেয়ে। এই চলন্ত ট্রাকে কখন সে উঠে বসলো। হাতে ধরে থাকা স্টিয়ারিংটা বেসামাল ভাবে ঘুরে গেল। কোনো রকম ভাবে সেটাকে সামলে নিয়ে ব্রেকে পা দিলাম, কিন্তু ব্রেকটা ধরলো না। হঠাৎ গাড়ির গতি যেন দ্বিগুণ বেড়ে গেল। বুঝলাম গাড়িটার নিয়ন্ত্রণ আর আমার হাতে নেই। কে যেন গাড়িটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে তার নিজের ঠিকানায়। পাশে বসে থাকা মেয়েটা এবার বলে উঠল, তোমার জন্যই আমি মুক্তি পেয়েছি, তাই তোমাকে আমার সঙ্গে আমার দুনিয়াতে নিয়ে যাচ্ছি। ভয়ে আতঙ্কে আমার গলা দিয়ে কোনো রকমে বেরিয়ে এলো, কোথায়? মানুষের পৃথিবীতে ভালোবাসা নেই, মানুষেরা শুধু বিশ্বাস ভাঙতে জানে। তাই তোমাকে নিয়েই চললাম মানুষের পৃথিবী থেকে অনেক দূরে। তারপর চোখের পলকে যা ঘটে গেল তাতে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করবার ছিল না। বুঝলাম গাড়িটা চলছে শূন্যের ওপর দিয়ে। কোথায় যাচ্ছি জানি না। পাশে বসে থাকা সেই পৈশাচিক নারীর কাছে আর্তনাদ জানালাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কোনো ফল হলো না। সেই মেয়েটা এবার পৈশাচিক অট্টহাসিতে কাঁপিয়ে দিল রাতের নিস্তব্ধতা। তারপর একটা মোটা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে গাড়িটা পাল্টে খেয়ে কোথায় যে গিয়ে পড়লো বুঝলাম না। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি একটা ধান ক্ষেতের মধ্যে পড়ে আছি। আমার ট্রাকটাকে দূরে কোথাও নজরে এলো না। চারিদিকে শুধু ধান জমি। বুঝলাম এখন সম্ভবত ভোর 5টা বাজে। রাতের ঘটনা সব মনে পড়ল, কিন্তু আমি বেঁচে গেলাম কি করে সেটাই তো বুঝতে পারলাম না। যাই হোক, ঈশ্বরকে তার জন্য অনেক ধন্যবাদ জানালাম। পরদিন সেই ভদ্রলোকের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলাম। আমি কিছু বলবার আগেই তিনি বললেন, কি জিজ্ঞেস করতে এসেছো আমি জানি। ও হচ্ছে মালিনী। আমার বাড়িতেই 5 বছর আগে ভাড়া থাকতো। মালিনী আর ওর বর শ্যামল। মেয়েটা ভারী ভালো ছিল, কিন্তু ওর বর ছিল দুশ্চরিত্র। মালিনী এই নিয়ে খুব অশান্তি করত। ও পুলিশকেও খবর দেবে বলেছিল। সেই দিনই রাতে শ্যামল ওকে মেরে ওই আলমারির মধ্যে বন্ধ করে রেখে পালিয়ে যায়। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে ওই আলমারিটাকে ঘিরে নানান ঘটনা ঘটতে থাকে। মালিনীর আত্মা ওই আলমারির ভেতরে বাসা বেঁধে আছে। 1 মিনিট, তাহলে ওই মালগুলো তো মালিনীর। তাহলে ওগুলো আপনি কার ঠিকানায় পাঠাচ্ছিলেন? ওই ঠিকানাটা মালিনীরই বাড়ির ঠিকানা। অনেক কষ্টে জোগাড় করেছিলাম। ভেবেছিলাম যার জিনিস তার বাড়িতে পৌঁছে দিয়ে আমি অন্তত দায়মুক্ত হই।